Hi everyone, welcome to গুরুকুল পাঠশালা ডব্লিউবি। আজকে আমি তোমাদের জন্য কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলি আসন্ন ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে আমরা কিছু ফ্যাক্ট দেখব, যেগুলি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের এই পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হও। টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আমাদের এই ডেসক্রিপশন বক্সেই। তাহলে চলো আজ শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, জৈন ধর্মে শ্বেতাম্বর আগম সংকলনে কতকগুলি আগম রয়েছে? অপশান এ 6, অপশান বি 12, অপশান সি 35, অপশান ডি 45, অপশান ডি 45 আমাদের সঠিক উত্তর। তাহলে এই সম্পর্কে আমরা কিছু ফ্যাক্ট জেনে নিই। এই ধর্মগ্রন্থগুলি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, যার মধ্যে রয়েছে 11টি অঙ্গ, 12টি উপাঙ্গ, 10টি পরকীকরণ, 2টি চুলিকা সূত্র এবং 4টি মূল সূত্র। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জৈনদের ধর্মগ্রন্থে কটি অঙ্গ আছে? 11টি। কটি উপাঙ্গ আছে? 12টি। কটি চুলিকা সূত্র? 2টি। এবার জৈনদের শ্বেতাম্বর সম্প্রদায়, আগেই বলে রাখি জৈনদের দুটি সম্প্রদায়, একটা হলো শ্বেতাম্বর আর অন্যটি হলো দিগম্বর। এই দিগম্বর সম্প্রদায়রা পোশাক পরতেন না, আর শ্বেতাম্বর সম্প্রদায়রা পোশাক পরতেন। এই সম্প্রদায় প্রধানত গুজরাট, মহারাষ্ট্রের, রাজস্থানের কিছু অংশে বিকাশ লাভ করেছিল। কারা? এই শ্বেতাম্বর সম্প্রদায়রা। জৈন ধর্মে আগম প্রাকৃত ভাষায় লেখা। নেক্সট কোশ্চেন, শেরশাহ তার সাম্রাজ্যকে শিখকে বিভক্ত করেছিলেন, যা মুঘলদের অধীনে কোন প্রশাসনিক বিভাগের সমতুল্য? ক সুভা, খ সরকার, গ মণ্ডল, ঘ পরগনা। অপশান খ সরকার। সুভা বলতে তাহলে আমরা কি বুঝি? সুভা বলতে তার সাম্রাজ্যের প্রদেশ বা প্রশাসনিক বিভাগকে বোঝানো হতো, যা মুঘল আমলে সুবাহ নামে পরিচিত ছিল। তাহলে পরগনা বলতে আমরা কি বুঝি? পরগনা বলতে বুঝি এই শেরশাহের সাম্রাজ্যের একটি নির্দিষ্ট প্রশাসনিক ও রাজস্ব বিভাগকে বোঝানো হতো, যা ছিল কয়েকটি গ্রাম নিয়ে গঠিত একটি ছোট অঞ্চল। তাহলে পরগনা বলতে আমরা কি বুঝি? কয়েকটি গ্রাম নিয়ে একটি ছোট অঞ্চল, যেখানে স্থানীয় প্রশাসন ও কর আদায়ের জন্য থাকতেন আমিন, শিকদার ও কোষাধ্যক্ষ। এবং এই শেরশাহ সুরক্ষা ও রাজস্ব কৃষকদের জন্য ব্যবস্থা উন্নতির জন্য কবিলিয়াত ও পাট্টা প্রথা চালু করেন। নেক্সট কোশ্চেন, ভারতের মহারাষ্ট্রের অজন্তা গুহা স্থানে গুহা কাঠামোর মোট সংখ্যা কত, যার মধ্যে একটি অসমাপ্ত? অপশান এ 32, অপশান বি 30, অপশান সি 29, অপশান ডি 31, অপশান বি 30। তাহলে অজন্তা গুহা সম্পর্কে আমরা কিছু একটু জেনে নিই ফ্যাক্ট। অজন্তা গুহা, যা ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত, এটি পরীক্ষায় বারবার এসেছে। এটি পরীক্ষায় রিপিটেড কোশ্চেন যে অজন্তা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায়। এই গুহার মধ্যে চৈত্যগৃহ মানে প্রার্থনা হল, পরীক্ষায় এটাও এসেছে যে চৈত্যগৃহ বলতে আমরা কি বুঝি? প্রার্থনা হল। বিহার বলতে আমরা কি বুঝি? মঠ হল। এই গুহাগুলির মধ্যে অন্তর্ভুক্ত। অজন্তা গুহাগুলি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। গুহাগুলির মধ্যে একটি অসমাপ্ত থাকা সত্ত্বেও কটি অসমাপ্ত গুহা? একটি। সরি, এটিকে মোট কাঠামোর অংশ হিসেবে গণনা করা হয়, যা গুহা কাঠামোর এখন মোট সংখ্যা কত? তো 30টি। নেক্সট কোশ্চেন, কোন সালে ভারতীয় সিভিল সার্ভিস আনুষ্ঠানিকভাবে ভারতীয় প্রশাসনিক পরিষেবা দ্বারা চালু হয়? মানে আইসিএস এ কবে আইএস পরীক্ষা চালু হয়? 1947, অপশন বি। তাহলে ভারতীয় সিভিল সার্ভিস 1947 সালে ভারতীয় প্রশাসনিক পরিষেবা মানে আইএএস এবং ভারতীয় পুলিশ পরিষেবা মানে আইপিএস চালু হয়। কত সালে? 1947 সালে। দুটোই, আইএএস আইপিএস। এই আইএএস আইপিএস আমাদের সংবিধানের 312 নম্বর ধারায় উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, কোন বছর ভারতীয় সিভিল সার্ভিসে ভারতীয় পুলিশ পরিষেবা চালু হয়েছিল, যা পরবর্তীতে সর্বভারতীয় পরিষেবা হিসেবে স্বীকৃত হয়? মানে আইসিএস পরীক্ষাতে আইপিএস কবে চালু হয়? 1947, অপশান এ। এই যে একটু আগে বললাম আইএএস আইপিএস দুটোই 1947।
তাহলে আইসিএস সম্পর্কে আমরা কিছু জেনে নিই একটু। আইসিএস ভারতে ব্রিটিশ শাসনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এতে মূলত ব্রিটিশ আধিকারিকরা অন্তর্ভুক্ত ছিল, যদিও 1922 সালের পর থেকে ভারতীয়রা যোগদান করতে শুরু করে। সর্বভারতীয় পরিষেবা। সর্বভারতীয় পরিষেবাগুলিতে আইএএস, আইপিএস এবং ভারতীয় বন পরিষেবা আইএফএস অন্তর্ভুক্ত। সরি, আইএফএস কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। এই পরিষেবাগুলি আধিকারিকরা কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই পদাধিকারী হন। তারা ভারতীয় রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এই আইএএস, আইপিএস এবং আইএফএস। নেক্সট কোশ্চেন, শাহজাহানের শাসনামলে 8,000 জন মনসবদারের মধ্যে কতজন উচ্চপদস্থ মনসবদার ছিলেন, যারা সাম্রাজ্যের মোট আনুমানিক রাজস্বের 61.5% নিজেদের এবং তাদের সৈন্যদের বেতন হিসেবে পেতেন? অপশান ক 345, খ 445, গ 245, ঘ 545। অপশান খ 445 জন। শাহজাহানের সবচেয়ে প্রিয় স্ত্রী কে ছিলেন? আমরা সবাই জানি মুমতাজ বেগম, যার স্মৃতিতেই আগ্রায় উত্তরপ্রদেশে আজকে তাজমহল নির্মাণ করেন। তার আসল নাম ছিল আরজুমান বানু বেগম। এই তাজমহলের পাশ দিয়ে গেছে যমুনা নদী। এছাড়া শাহজাহানের আরও স্ত্রী ছিলেন, যেমন কান্দাহারি বেগম এবং আকবরাবাদী বেগম। শাহজাহানের কটি পুত্র? শাহজাহানের 4টি পুত্র। তার মধ্যে বড়কে দারাশিকো, শাহ সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ বখশ, এই 4জনই ছিলেন মুমতাজ বেগমের সন্তান। নেক্সট কোশ্চেন, কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের লিমিটেডের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রটি নিম্নলিখিত কোন বছরগুলোতে কমিশন করা হয়েছিল? অপশান এ 1909, অপশান বি 1916, অপশান সি 1925, অপশান ডি 1899। অপশান ডি 1899। নেক্সট কোশ্চেন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সময়কালে বঙ্গীয় আইন পরিষদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছিলেন? ক 1894 থেকে 1895, খ 1886 থেকে 1887, গ 1899 থেকে 1900, ঘ 1889 থেকে 1890। অপশান ক 1894 থেকে 1895 সালে এই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় আইন পরিষদে কলকাতাতে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। তাহলে উমেশচন্দ্র সম্পর্কে আমরা কিছু একটু জেনে নিই। তিনি 1844 সালে জন্মগ্রহণ করেন। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম ভারতীয় যিনি 1885 সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতিত্ব করেন। নেক্সট কোশ্চেন, পাঁচহাসি রাজা ছিলেন আধুনিক কালের কোন রাজ্যের একজন স্বাধীনতা সংগ্রামী? ক কেরালা, ঘ খ গুজরাট, গ তেলেঙ্গানা, ঘ অন্ধ্রপ্রদেশ। অপশান ক কেরালা। পাঁচহাসি রাজা ছিলেন কেরালা মালাবার অঞ্চলের একজন বীরযোদ্ধা রাজা। তাহলে কোথাকার? কেরালার মালাবার অঞ্চলের, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ বা গেরিলা টেকনিক করেন। এই গেরিলা যুদ্ধ অর্থাৎ জঙ্গলে লুকিয়ে থেকে শত্রুদের উপর হামলা। তিনি এটি কত সালে করেন? 1973 থেকে 1805 সালের মধ্যে। তাকে কেরালা সিংহ বলা হতো। তিনি কেরালার ভার্মা, কোটিও রাজা এবং পিচি রাজা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, কান্দারিয়া মহাদেব মন্দিরটি কোন রাজবংশের রাজা নির্মাণ করেছিলেন? অপশান বি চান্দেল। তাহলে কান্দারিয়া মহাদেব মন্দির সম্পর্কে একটু আমরা জেনে নিই। এই কান্দারিয়া মহাদেব মন্দিরের মধ্যে মেন ঠাকুর ছিল মহাদেব, যাকে উৎসর্গ করেই পুজো করা হয়। এই দেবতা শিব। কান্দারিয়া মহাদেব মন্দির, যার অর্থ গুহার মহানেশ্বর, ভারতের মধ্যপ্রদেশের খাজুরাতে এটি অবস্থিত। এই শিবের নৃত্যকে বলা হতো তাণ্ডব, আর মেয়েদের নৃত্যকে বলা হয় লাস্য। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে 1857 সালের বিদ্রোহের সময় গোয়ালিয়রে ব্রিটিশ প্রতিরোধে ছিলেন? এই 1857 সালের বিদ্রোহকে আমরা বলি মহাবিদ্রোহ, কেউ কেউ বলে সিপাহী বিদ্রোহ। কে প্রতিরোধ করেছিলেন ব্রিটিশদের পক্ষ থেকে? হিউজ রোজ, গোয়ালিয়রে। হিউ রোজ ছিলেন একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা, যিনি 1857 সালের সিপাহী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1857 সালের বিদ্রোহের সময় একটি গুরুত্বপূর্ণ স্থান গোয়ালিয়র, যেখানে রানী লক্ষ্মীবাঈ এবং তাতিয়া টোপের মতো ভারতীয় নেতাদের কাছ থেকে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন ব্রিটিশরা।
তাহলে হিউজ রোজ বিশেষ করে বিদ্রোহের অন্যতম প্রতীকী ব্যক্তিত্ব রানী লক্ষ্মীবাঈকে কালপির যুদ্ধে এবং পরে গোয়ালিয়রে পরাজিত করার জন্য তিনি পরিচিত আমাদের কাছে। নেক্সট কোশ্চেন, প্রথম বছরগুলিতে সীমিত স্বশাসন অর্জনের জন্য কংগ্রেস নেতাদের দৃষ্টিভঙ্গি কী ছিল? অপশান এ শান্তিপূর্ণ আবেদন, অপশান বি হিংসাত্মক, অপশান সি প্রতিবাদ বিদেশী, অপশান ডি হস্তক্ষেপ বিপ্লবী যুদ্ধ, অপশান এ শান্তিপূর্ণ। কংগ্রেসের প্রথম বছরগুলিতে শান্তিপূর্ণ আবেদন ছিল আমাদের ভারতীয় নেতাদের। নেক্সট কোশ্চেন, বঙ্গীয় সরকার কোন বছর কলকাতা বৈদ্যুতিক আলো আইন পাশ করে? অপশান এ অপশান এ 1895, অপশান বি 1900, অপশান সি 1911, অপশান ডি 1908, অপশান এ 1895। নেক্সট কোশ্চেন, ভারতে খনি আইন কবে প্রণীত হয়? ক 1972, খ 1982, গ 1962, ঘ 1952, অপশান ডি 1952 আমাদের খনি আইন পাশ হয়। খনি আইন 1952, খনি আইন এটি পরীক্ষায় এসেছে, আসা কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, ভিভিআইএটি। খনি আইন শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য খনি আইন তৈরি হয়। কাজের সময়সীমা, সাপ্তাহিক ছুটি, সপ্তাহে 6 দিনের বেশি ছুটি হবে না, এবং ক্ষতিপূরণমূলক ছুটি নির্ধারণ করে। অপ্রাপ্তবয়স্কদের খনিতে কাজ করা নিষিদ্ধ করে এই আইনে। নেক্সট কোশ্চেন, কোন ইন্দো গ্রিক শাসকের দূত হেলিওডোরাস বিদিশায় একটি স্তম্ভ স্থাপন করেছিলেন এবং তিনি ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন? অপশান ক ডেমোট্রিয়াস, অপশান খ মেনান্ডার, অপশান গ অ্যান্টিআলকিডাস, অপশান ঘ ডায়োডোটাস, অপশান ঘ অ্যান্টিআলকিডাস। নেক্সট কোশ্চেন, বুরহান উল মুলক কোন বছর আবাদের নাজিম নিযুক্ত হন? অপশান এ 1712, অপশান বি 1732, অপশান সি 1702, অপশান ডি 1722। এই বুরহানুল মুলক যিনি সাদাত খান নামে পরিচিত, তিনি কি নামে পরিচিত? সাদাত খান। মুঘল সম্রাট মুহম্মদ শাহ কীর্তক 1722 সালে আওয়াদের নাজিমে তিনি নিযুক্ত হন। নেক্সট কোশ্চেন, ব্রিটিশদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র তোলার আহ্বান জানিয়ে কুন্দারা ঘোষণা নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামীর সাথে যুক্ত? অপশান এ ভেলুথাম্পি, অপশান বি ওয়াজির আলী খান, অপশান সি গজপতি রাজু, অপশান ডি কাট্টা বোম্মান নায়াকান, অপশান এ ভেলুথাম্পি। এই ভেলুথাম্পি বাড়ি ছিল কেরালাতে। ভেলুথাম্পি ছিলেন একজন ত্রিভাঙ্কারের দেশীয় রাজ্যের একজন ব্রিটিশ স্বাধীনতা সংগ্রামী, যা বর্তমানে কেরালায় অবস্থিত। কুন্দারা ঘোষণা ভেলুথাম্পি কীর্তক 11ই জানুয়ারি 1809 সালে জারি করা হয়েছিল। তাহলে কত সালে? 11ই জানুয়ারি 1809 সালে। কে জারি করেন? এই ভেলুথাম্পি, যেখানে বলা ছিল ত্রিভাঙ্কারের জনগণকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছিল। নেক্সট কোশ্চেন, মগধের বিচার ব্যবস্থায় বহারিক কারা ছিলেন? অপশান এ স্থানীয় কর সংগ্রাহক, অপশান বি গ্রাম পঞ্চায়েতের বিচারক, অপশান সি আইনজীবী বিচারক, অপশান ডি সামরিক জেনারেল, অপশান সি আইনজীবী বিচারক। এই বহারিক অর্থাৎ আইনজীবী বিচারককে বোঝানো হয় মগধের সময়। তাহলে স্থানীয় কর সম্পর্কে আমরা একটু জেনে নিই। স্থানীয় কর সংগ্রাহক কারা ছিলেন? এরা রাজস্ব ও কর সংগ্রহের জন্য দায়বদ্ধ ছিলেন। এদের প্রায়শই কর শাখা বা অন্যান্য আঞ্চলিক নামেও অভিহিত করা হয়। তাহলে স্থানীয় কর সংগ্রাহকের আরেকটা নাম কি? কর শাখা। নেক্সট কোশ্চেন, আজকের আমাদের লাস্ট কোশ্চেন, আকবরনামার কোন অংশে আবুল ফজল আকবরের প্রশাসন, পরিবার, সেনাবাহিনী, রাজস্ব এবং সাম্রাজ্যের ভূগোল নিয়ে আলোচনা করা হয়েছে? অপশান এ শুধুমাত্র প্রথম অংশে, অপশান বি দ্বিতীয় এবং তৃতীয় উভয় অংশে, অপশান সি শুধুমাত্র তৃতীয় অংশে, অপশান ডি প্রথম এবং দ্বিতীয় অংশে। কোন অংশে? অপশান সি। এটি একটু কঠিন প্রশ্ন ছিল। এবার দেখে নিই আমরা এই আকবরনামা বইতে প্রথম অংশে কি ছিল। প্রথম অংশ ছিল আকবরের বংশের ধারণা বর্ণনা পাওয়া যায়
প্রথম অংশ থেকে যেমন তার পূর্বপুরুষ এবং তাদের কৃতিত্বের বর্ণনা পাওয়া যায়। দ্বিতীয় অংশে ছিল আকবরের রাজত্বকালের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে, যেমন বিজয় অভিযান এবং সাম্রাজ্য বিস্তারের প্রচেষ্টা। তৃতীয় অংশে ছিল আকবরের প্রশাসনিক কাঠামো, রাজস্ব নীতি, সামরিক সংগঠন এবং বিস্তারিত বিবরণ পাওয়া যায়। এই কোশ্চেনটা এই যে আকবর প্রশাসন, পরিবার, সেনাবাহিনী, রাজস্ব এবং সাম্রাজ্যের ভূগোল নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমি এখানে শেষ করলাম তোমাদের ক্লাসটা। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলে রাখি, আমি যেভাবে এমসিকিউ করাই কেউ সেভাবে করাবে না। আমি প্রতিটা প্রশ্নের সাথে ফ্যাক্ট দেই এবং সেগুলি খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে আমি এখানে রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখা হবে কালকের ভিডিওতে।